এখানে আপনার জিপি প্র্যাকটিসে আরো কিছু পেশেন্ট পাবেন যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া। একটা হচ্ছে ফল, আর একটা হচ্ছে আহ, কিছু টার্মিনোলজি আপনাদেরকে একটু জানা থাকতে হবে, জানা উচিত। একটা হচ্ছে ফল, একটা হচ্ছে সিনকপ। রুগী পড়ে যায় বারবার। নেক্সট কোশ্চেন হবে, পড়ে কি জ্ঞান হারায় নাকি জ্ঞান হারায় না, মানে উইথ লস অফ কনসাসনেস, উইদাউট লস অফ কনসাসনেস। আপনারা এই স্লাইডটার একটা ছবি তুলে রাখতে পারেন। ছবি তুলে এই স্লাইডটাকে আপনারা বাসায় বসে বসে 1 ঘন্টা অ্যানালাইসিস করবেন। ওকে, আপনারা 1 ঘন্টা অ্যানালাইসিস করবেন এই স্লাইডটাকে। এবং এই এটা ডেভিডসনেও আছে, ডেভিডসনে একটা বিশাল বড় ফ্লো চার্ট আছে, ফল, সিনকপ, ইভালুয়েশন। ঠিক আছে। আশিকুর রহমান, তুমি কেমন আছো? তুমি সবসময় আমার ক্লাস করো, সবসময় আমার ক্লাসে ভালো ভালো comment করো, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ আশিক। আচ্ছা, 50 years old male with recurrent fall with loss of consciousness and without loss of consciousness। এখন সিনকপ আমরা কখন বলবো, যেহেতু আমাদের কার্ডিওলজির সাথে রিলেটেড হচ্ছে সিনকপ। সিনকপ মিন্স উইথ লস অফ কনসাসনেস, ফল উইথ লস অফ কনসাসনেস এন্ড রেপিড রিকভারি। তাহলে আমি তিনটা শব্দ বললাম, ফল, লস অফ কনসাসনেস এন্ড রেপিড রিকভারি উইথিন মিনিটস। দিস ইজ ইট। একটা রোগী ফল হইলো, তার সে আনকনসিয়াস হয়ে গেল। আনকনসিয়াস হয়ে যাওয়ার পরে সে অনেক সময় ধরে আনকনসিয়াস, দিস ইজ নট সিনকপ। ওকে, সিনকপ মানে হচ্ছে রেপিড রিকভারি, রেপিড রিকভারি। ওকে। আচ্ছা, তখন এই যে এই সিনকপ, সিনকপটার কারণ কি হতে পারে? আমি বলছিলাম কি, ফল, লস অফ কনসাসনেস, রেপিড রিকভারি, দিস ইজ সিনকপ। কার্ডিয়াক সাধারণত মোস্টলি কজ হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াক তার কি কি কারণে হতে পারে? তার যে কোনো এরিথমিয়া। আপনি এই স্লাইড গুলো একটু ছবি তুলে, ছবি তুলে এগুলো অ্যানালাইসিস করবেন শুরুতে, হ্যাঁ। এগুলো যতটা না আমি বলার, তার চেয়ে বেশি হচ্ছে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করে বুঝান। বুলেট পয়েন্ট অফ সিনকপ আমি বললাম, দেখেন, সাডেন ফল, এক্সট্রিম ডেথ লাইক ফলো, রেপিড রিকভারি ইউজুয়ালি উইথিন মিনিট। তাইলে বুঝে নেবেন সিনকপ। কেউ যদি এরকম হিস্ট্রি দেয়, কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়া আপনি আপনার বাড়ি লিখে রাখতে পারেন হিস্ট্রি অফ সিনকপ। ওকে, গুড। তাহলে সিম্পল সেটস অফ ইনভেস্টিগেশন ফর সিনকপ। তাহলে যদি একটা পেশেন্ট এরকম সিনকপের হিস্ট্রি নিয়ে আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে কি কি ইনভেস্টিগেশন দিবেন? একটা ইসিজি, একটা ইকো টুরিয়ান এমোড যখন অ্যাটাক হলে, তখন ব্লাড সুগার ডিউরিং অ্যাটাক, আর একটা হলটার মনিটরিং। এটা আমার প্ল্যানে থাকবে, এটা আপনি প্রেসক্রাইব না করলেও পারেন। এটা আপনি কিছু কিছু ইনভেস্টিগেশন স্পেশালিস্টদের জন্য রেখে দেন না। সবে যদি আমরা জিপি সেটিংস এ দিয়ে দেই, তাহলে স্পেশালিস্ট কি দিবে? আচ্ছা, এখানে দেখেন আমি বারবার বলছি যে ইকো টুরিয়ান এমোড এন্ড ইকো কালার ডপলার, যেটা পার্থক্য আপনাকে জানা থাকবে। টুরিয়ান এমোডে আপনি কি দেখতে পারবেন? টুরিয়ান এমোডে আপনি দেখতে পারবেন তার ধরেন কোন রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি লাইক ইন্টেরিয়রাল হাইপোগেনেসিয়া, ইন্টেরিয়রাল হাইপোগেনেসিয়া, ল্যাটারাল ওয়াল হাইপোগেনেসিয়া অথবা এগানেসিয়া। তার ইজেকশন ফ্র্যাকশন কত পার্সেন্ট, তার কোনো মাইটাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, এগুলো দেখতে পারবেন। কিন্তু কোনো রিগার্জিটেশন কিছু দেখার জন্য অবশ্যই আপনাকে কালার ডপলার দিতে হবে। কালার ডপলারে আপনি এগুলো দেখতে পারবেন, প্লাস কোনো রিগার্জিটেশন দেখতে পারবেন। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে আমি কেন কালার ডপলার দিবেন না? হ্যাঁ দিবেন, কারণ হচ্ছে এটা টুডিকো করতে খরচ লাগে ধরেন 1,000 টাকা, একটা কালার ডপলার করতে খরচ লাগে প্রায় 2,500 থেকে 3,000। সুতরাং পার্থক্য আছে, তাই না? সুতরাং একটা জিএটাতে আমি বারবার বলি যে মিনিমাম সেট অফ ইনভেস্টিগেশন, মিনিমাম সেট অফ ইনভেস্টিগেশন আপনাকে ডায়াগনোসিস দিতে হবে। তাহলে ইসিজিতে আমি কি পাইতে পারি? ইসিজিতে তার কমপ্লিট হার্ট ব্লক পেতে পারি, তার সিক্স সাইনাস সিনড্রোম পেতে পারি, তার ইসকেমিক হার্ট ডিজিজের কোনো এভিডেন্স পেতে পারি। তার যখন টুডি ইকো, ইকোতে আমি তার অ্যাওর্টিক স্টেনোসিস, তার সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মানে কোনো না কোনো একটা কিছু এভিডেন্স আপনি পেয়ে যাবেন। যদি না পান, তাহলে রেফার করে দিবেন, খুবই সহজ। Okay. তাহলে সিনকপ, সিনকপের জন্য আমি কিন্তু দেখেন, আমি কিন্তু কোনো ম্যানেজমেন্ট লিখি নাই। সিনকপের ম্যানেজমেন্ট তো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকর্ডিং টু আন্ডারলাইং এটিওলজি, তার কমপ্লিট হার্ট ব্লক হলে পেস মেকার, তার সিক্স সাইনাস সিনড্রোম হলে পেস মেকার, তার যদি কোনো অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তাহলে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। সুতরাং আপনার কাজ হচ্ছে শুধু ডায়াগনোসিস করা এন্ড সংশ্লিষ্ট ফেসিলিটিতে সেটা রেফার করে। ওকে, হার্ট। তাহলে আমরা এই পর্যন্ত কি কি জিনিস নিয়ে ডিসকাশন করলাম? একটা হচ্ছে চেস্ট পেইন, একটা হচ্ছে পালপিটেশন, একটা হচ্ছে সিনকপ, নেক্সট হচ্ছে একটা কি, হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর আপনি কখন সাসপেক্ট করবেন, এটা একটু
ডিফিকাল্ট, কারণ হার্ট ফেলিওর সাথে মিমিক করে আপনার অ্যাজমা, হার্ট ফেলিওর সাথে মিমিক করে আপনার সিওপিডি। হার্ট ফেলিওর রোগী বলবে শ্বাসকষ্ট, অ্যাজমা রোগী বলে শ্বাসকষ্ট, সিওপিডি রোগী বলবে শ্বাসকষ্ট। আবার ওই যে এইচসিআর কনভার্সন ডিসঅর্ডার রোগী রয়েছে বলে শ্বাসকষ্ট। সুতরাং আপনার জন্য একটু ডিফিকাল্ট তার অ্যাপ্রোচ। প্র্যাকটিক্যালি দেখেন আমরা কি করবো, ক্লিনিক্যাল ফিচার্স অফ লেফট হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে যদি আমরা করি ক্লিনিক্যাল ফিচার্স অফ লেফট হার্ট ফেলিওর আর ক্লিনিক্যাল ফিচার্স অফ রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওর তো বডি সোয়েলিং আছে, আপনারা সবাই জানেন, একদম মুখস্থ। যারা এমবিবিএস পাস করেছে সবাই জানে, বাইলেটারাল ল্যাগ্রামা, অ্যাসাইটিস, টেন্ডার হেপাটোমেগালি, রাইট হার্ট। রাইট হার্ট ফেলিওরে কিন্তু শ্বাসকষ্ট হবে, হওয়ার কথা না। লেফট হার্ট ফেলিওরে কি হয়, পেশেন্টকে আপনি কি জিজ্ঞেস করবেন যে আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, হার্টের কোনো ওষুধ খান কিনা আগে, এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ হয় কিনা, অর্থোপনিয়া। দিস ইজ দ্য হলমার্ক সিমটমস অফ লেফট হার্ট ফেলিওর। শুইলে শ্বাসকষ্ট হয় এবং বসে থাকলে ভালো। রোগীদের ভাষায় আমরা বলি, যে রোগীরা বলে যে রাতের বেলায় যখন ঘুমাই থাকে তখন ঘুমের মধ্যে হঠাৎ করে ওদের দম বন্ধ হয়ে যায়। দম বন্ধ হয়ে গেলে ওরা উঠে কি করে বসে যায়, মশারি টশারি খুলে যায়, ফ্যান ছেড়ে দেয়। অনেকে বলে যে দরজা জানালা খুলে দেয়, একটু হাঁটাহাঁটি করলে তখন আবার ভালো হয়। এটাকে বলে কি পিএনডি। পিএনডি মানে কি, paroxysmal nocturnal dyspnea। কেউ যদি এই ধরনের হিস্ট্রি দেয় তাহলে চোখ বন্ধ করে আপনারা বলে ফেলতে পারেন দিস ইজ দ্য ফিচার্স অফ লেফট হার্ট ফেলিওর। এই চলে গেল তার হিস্ট্রি। আপনি কি সার্চ করবেন, ফোকাল হিস্ট্রি, ফোকাল এক্সামিনেশন কি করবেন, তার ব্যাক অফ দ্য চেস্টে দেখবেন যে তার বাইভেজাল ক্রেপিটেশন আছে কি নাই, আর অ্যাপেক্স পিটটা শিফটেড আছে কি নাই। এটা পালপেশন করে প্রিকোডিয়াম যে অ্যাপেক্স পিট শিফটেড, অ্যাপেক্স পিটটা শিফটেড হচ্ছে কি হচ্ছে হয় না। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট অ্যাপেক্স পিট শিফটিংটা বোঝা, কিন্তু আপনি বাইভেজাল ক্রেপিটেশন সেটা তো অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তবে বাইভেজাল ক্রেপস পেলেই যে এটা হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, দিস ইজ নট কমপ্লিট। ডোন্ট ফরগেট দ্যাট বাইভেজাল ক্রেপিটেশন সেটা হতে পারে আপনার টিপিএলডি হতে পারে, এটা ব্রঙ্কিটিস হতে পারে, বাইলেটারাল নিউমোনিয়া। তবে একটা পেশেন্ট যদি অর্থোপনিয়া এবং পিএনডি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করে, পিএনডি টিপিক্যাল একটা হিস্ট্রি দেয়, অর্থোপনিয়া টিপিক্যাল একটা হিস্ট্রি দেয়, তার প্রিভিয়াস হিস্ট্রি অফ একটা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, এবং সাথে আপনি পেলেন যে তার বাইভেজাল ক্রেপিটেশন, সো আপনি বলেই দিতে পারেন দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড হার্ট ফেলিওর। আশা করি এই স্লাইডটা আপনাদের ক্লিয়ার। নেক্সট স্লাইডে আপনি চিন্তা করলেন যে তার হার্ট, তাহলে আমি অলওয়েজ বলছি যে দেখেন আমি উপরে হেডিং কি দিয়েছি, সিম্পল সেটস অফ ইনভেস্টিগেশন। আপনি বাংলাদেশের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনি কখনো ইন ডিটেইলস ইভালুয়েশন ইনভেস্টিগেশন আপনার চেম্বার প্র্যাকটিসে যাওয়ার সুযোগ একেবারেই কম। তাহলে আপনি সিম্পল ইনভেস্টিগেশন কি দিবেন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনিমিয়া থেকেও হার্ট ফেলিওর হতে পারে। এনিমিয়ার পেশেন্ট কিন্তু অর্থোপনিয়া প্রেজেন্ট করতে পারে। সাউন্ড ক্লিয়ার না বলছেন, এখন কি সাউন্ড ক্লিয়ার? সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে জানাবেন। আমার সাথে কি মিস্টার ফরিদ আপনি আছেন? জিপি সেন্টার, ওকে। সিবিসি তে আপনি এনিমিয়া পেতে পারেন একটা সেরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিন কেন? কারণ হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, এটা বলছি আমি কারণ সেরাম ক্রিয়েটিনিন হলে ফ্লুইড ওভারলোড হয়। ফ্লুইড ওভারলোড হলে এই পেশেন্ট গুলো অনেক সময় লেফট সাইডেড হার্ট ফেলিওর ফিচার নিয়ে প্রেজেন্ট। আপনি একটা ইসিজি করবেন, ইসিজি অনেক কিছু পেতে পারেন আপনি, টি ইনভার্সন, তার এলভিএস যদি স্টেন, মানে ইসকেমিক হার্ট ডিজিজের যে কোনো এভিডেন্স আপনি পেতে পারেন। একটা চেস্ট এক্সরে আপনি করবেন, চেস্ট এক্সরে যদি দেখেন যে তার হার্ট বড় হয়ে গেছে, তার কার্ডিওমেগালি, তার হাইলার কনজেশন, কিংবা হচ্ছে তার প্লেথরিক লাং ফেল, এগুলা সাধারণত এখন ডিজিটাল অনলাইন রিপোর্টের ব্যবস্থা আছে, ওইগুলাতে কমেন্ট করে দিব আপনাকে। হ্যাঁ, তারপরে যদি আপনার কনফিউশন থাকে এনটি প্রো বিএনপি সিগনিফিকেন্ট মোর দেন 1000, এখন বলে যে 600, এনটি প্রো বিএনপি যদি কারো সিগনিফিকেন্ট এলিভেটেড থাকে তাহলে দিস ইজ নাথিং বাট হার্ট, লেফট সাইডেড হার্ট ফেলিওর। তাহলে আপনাদের ডায়াগনোসিসে কোনো কনফিউশন নেই। আমি যদি আবার সামারি করি ব্যাপারটা, একটা পেশেন্টের হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ, হিস্ট্রি দিচ্ছে তার অর্থোপনিয়া, তার পিএনডি, এবং তার আপনি অন এক্সামিনেশনে পেলেন তার বাইভেজাল ক্রেপিটেশন অথবা শিফটেড এপেক্স, আপনি তার ইসিজি তে কিছু ইসকেমিয়ার এভিডেন্স পেলেন, চেস্ট এক্সরে কিছু এভিডেন্স পেলেন, আর ইকোকার্ডিওগ্রাফি, ইকোতে আপনি দেখলেন যে বললো যে ধরেন তার ইন্টেরিয়র ওয়াল হাইপোগেনেসিয়া,
with left ventricular ejection fraction 36%. তো নরমালি ইজেকশন ফ্র্যাকশন কত পার্সেন্ট থাকে জানেন আপনারা? নরমালি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন থাকে 60% এর উপরে। হ্যাঁ, 40% এর নিচে নেমে গেলে এটাকে আমরা বলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। কারো যদি ইজেকশন ফ্র্যাকশন রিডিউসড হয় তাহলে ডেফিনেটলি তার লেফট হার্ট ফেলিউরের ফিচার হবে। সুতরাং আপনার ডায়াগনোসিস কনফার্ম করলে হার্ট ফেলিউর। এখন ডায়াগনোসিস করে আপনি কি করবেন? আপনাকে তো ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? কি ট্রিটমেন্ট দিবেন? আপনাদের বহুল আকাঙ্ক্ষিত প্রেসক্রিপশনে আসছে। দেখেন মিস্টার সি পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করলো কি নিয়ে? এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ। এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ ফর 2 months, তাই না? তার বাইপেডাল সোয়েলিং ফর 1 month। ভেরি গুড, 60%। হ্যাঁ, বাইপেডাল সোয়েলিং ফর 1 month। অর্থোপনিয়া এবং পারোক্সিমাল নক্টার্নাল ডিসনিয়া আমি হিস্ট্রি নিয়ে তার দেখলাম যে তার টিপিক্যাল পারোক্সিমাল নক্টার্নাল ডিসনিয়া হিস্ট্রি আছে। তার আগে থেকেই তার ডায়াবেটিস আছে, তার হাইপারটেনশন আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ। এক্সামিনেশন করে দেখলাম মাইল্ডলি এনিমিক, তার ইডেমা প্রেজেন্ট, জেবিপি রেস এবং হচ্ছে তার বাইপেডাল ফিব্রিলেশন প্রেজেন্ট। সো ডেফিনেটলি দিস ইজ এ কেস অফ হার্ট ফেলিউর। আমি তাকে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম, আমি আগে কি বলেছিলাম একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিব, তাই না? কমপ্লিট ব্লাড কাউন্ট নরমাল, তার ইসিজি নরমাল। ইসিজি নরমাল মানে কিন্তু হার্ট ফেলিউর এক্সক্লুড না, ইসিজি নরমাল থাকতে পারে। ইসিজি এনজিওতে ইসকেমিক হার্ট ডিজিজ নরমাল থাকতে পারে, হার্ট ফেলিউর নরমাল থাকতে পারে, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, চেস্ট এক্সরে পোস্টার রিভিউ আপনি দেখে বুঝলেন না, আপনি বললেন যে না আমি এটা খুব একটা ভালো বুঝতেছি না, এটাতে কি আছে। ইকো করতে দিচ্ছিলেন একটা, ইকোতে রেজাল্ট আসলো যে তার ইন্টারসেপ্টাল হাইপোকানেশিয়া উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন অ্যারাউন্ড 45%। সেরাম ক্রিয়েটিনিন হলো নরমাল। তাহলে আমি কি দেখলাম? তার ইকোতে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি প্লাস এলভি সিস্টোলিক ডিসফাংশন, তাই না? সো ডায়াগনোসিস হলো আমার হার্ট ফেলিউর। আচ্ছা, এখন হার্ট ফেলিউরের যে ড্রাগস, তার হার্ট ফেলিউরের আন্ডারলাইন কজ কি? মোস্ট প্রবাবলি ইসকেমিক হার্ট ডিজিজ। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য আপনাদের মনে আছে কিনা যে আমি আগের যে প্রেসক্রিপশন এটার সাথে এটা একটু কোরিলেট করতে হবে, একটু মনোযোগ দিয়ে এটা শুনবেন। যে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য একেবারে সিম্পলিফাইড একটা অ্যাপ্রোচ আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে এন্টিপ্লাটিলেট। হ্যাঁ, নিজে নিজে বলেন, আমি শুনবো না, সমস্যা নেই, বলেন এন্টিপ্লাটিলেট, এন্টি ইসকেমিক এন্ড লিপিড লোয়ারিং। এন্টিপ্লাটিলেটের মধ্যে আমি কি বলেছিলাম? যদি একটা সিঙ্গেল এন্টিপ্লাটিলেট আপনি দেন, দেন দিস ইজ এসপিরিন। একটা সিঙ্গেল যদি এন্টিপ্লাটিলেট দেন, দিস ইজ এসপিরিন। দিলাম আমি এসপিরিন। এন্টি ইসকেমিক, এন্টি ইসকেমিক এখানে দেখেন কি আছে আমার, নাইট্রোগ্লিসারিন, তাই না? এই যে দেখেন নিরুকার 2.611। আর আমি কি বলেছিলাম? বিটা ব্লকার। তাইলে আমি বিটা ব্লকার এন্টি ইসকেমিক একটা চুজ করবো, এমন একটা বিটা ব্লকার যেটার হার্ট ফেলিউর ওভার কাজ। সুতরাং সেটা কি? সেটা হচ্ছে কার্বিডালোল। আমি এখানে কার্বিডালোল চুজ করলাম 6.25 মিলিগ্রাম হাফ জিরো। স্টার্টিং ডোজ আপনি হাইয়েস্ট এটা 50 মিলিগ্রাম ডেলি করে। আমি 6.25 দিয়ে স্টার্ট করলাম, আপনি 2 উইকস ইন্টারভ্যালে আপনি ডোজটা ইনক্রিজ করতে পারেন, তাই না? তাহলে এন্টিপ্লাটিলেট চলে গেল, এন্টি ইসকেমিক। এন্টি ইসকেমিক আমি এখানে দিলাম কি নাইট্রোগ্লিসারিন আর কার্বিডালোল। আমি আগে দিয়েছিলাম কি নাইট্রোগ্লিসারিন আর মেটোপ্রোল। কেন আমি কার্বিডালোল দিলাম? কারণ হার্ট ফেলিওরে কার্বিডালোলের প্রপার্টিজ ভালো, গুড। নেক্সট আমি কি দিব? একটা লিপিড লোয়ারিং। লিপিড লোয়ারিং এজেন্ট কি? তাহলে অ্যাটোভাস্টেট। তাহলে এন্টিপ্লাটিলেট, এন্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং। হার্ট ফেলিওরের জন্য এখানে আমাকে এডিশনাল কি দিতে হবে? গুড। হার্ট ফেলিওরের জন্য আপনি 3টা ড্রাগস মাথার মধ্যে আজকে থেকে সেট করে নেন। একটা হচ্ছে প্রোসিমাইড, একটা হচ্ছে স্পাইরোনোলেকটন, আর একটা হচ্ছে এসিএন। প্রোসিমাইড, স্পাইরোনোলেকটন, এসিএন। তাহলে আমি যে ড্রাগসটা দিয়েছিলাম দেখেন প্রোডাক্ট 20/5112, এখানে আছে কি প্রোসিমাইড এন্ড স্পাইরোনোলেকটন। এসিএন ইনহিবিটর, এসিএন ইনহিবিটর কি দিলাম? একটা নেমিপ্রিল। প্রেফারেবলি হচ্ছে নেমিপ্রিল দিয়ে আমরা স্টার্ট করি 2.5 মিলিগ্রাম এট টাইম। আপনি 2 উইকস পর পর এটাকে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখন অনেক টুলস আমার সামনে অ্যাভেলেবল। এখন আমার যে যেমন আমাদের হাতে ডিমস আছে, অনলাইন আছে, ম্যাডিস্কেপ আছে, তারপর হচ্ছে আপনার আপনি চাইলে যে কোনো থেকে একটা মানে ড্রাগস এর মিনিমাম ডোজ কত, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, হাইয়েস্ট ডোজ কত, চাইলে খুব সহজে এটা দেখে নিতে পারেন। যেমন রেমিপ্রিলের আমি স্টার্ট করলাম 2.5 দিয়ে, বইগুলোতে অবশ্য 1.25 দিয়ে স্টার্ট করতে পারি, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা 2.5 দিয়ে স্টার্ট করি। এটা আপনাকে 2 উইকস ইন্টারভ্যালে আপনি হাইয়েস্ট 10 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারেন। নিচে আছে কার্বিডালোল, এটা আপনি হাইয়েস্ট 50 মিলিগ্রাম পর্যন্ত। তাহলে আমি যদি আবার সামারি করি রাস্তা একটা দেখেন যে ক্লিয়ার কিনা আপনাদের কাছে এটা?
যে এন্টি প্লাটিলেট হচ্ছে এখানে ইকোস্প্রিন, এন্টি ইস্কেমিক দ্যাট ইজ নিরুপার্ট এন্ড কার্ভিডালল, লিপিড লোয়ারিং এজেন্ট অ্যাটোভাস্টিন। ফর হার্ট ফেলিয়ার আমি দিলাম কি এখানে ফুরোসিমাইড, স্পাইরোনোলেকটন, এসসি ইনহিবিটর এন্ড ফুরোসিমাইড, স্পাইরোনোলেকটন, এসসি। কার্ভিডালল এখানে চুজ করার কারণ কি? কারণ এটা আপনার এন্টি ইস্কেমিক এবং হার্ট ফেলিয়ার দুইটাতে এটার খুব ভালো প্রপার্টি আছে। ওকে, ইসিজি আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করেছি, কার্ডিওলজি 1 এবং কার্ডিওলজি 2 এর মাঝে। তো কার্ডিওলজি 1 এ আমরা আজকে কিছু ইসিজি দেখানোর চেষ্টা করব। সেখানে হচ্ছে মেইনলি ইসকেমিক হার্ট ডিজিজ এবং হচ্ছে হাইপারটেনশনের যে ইসিজি চেঞ্জ, ইসকেমিক হার্ট ডিজিজ এবং হাইপারটেনশন আমরা ইসিজিতে কি কি চেঞ্জ পাই সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ইসিজির একটা ভেরি বেসিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইম্পালস কোথায় অরিজিন হয়? অরিজিন হয় এসএ নোডে, এসএ নোড থেকে এটা যায় কোথায়? এভি নোডে, এভি নোড থেকে তারপর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হয়ে এটা রাইট এন্ড লেফট ভেন্ট্রিকুল ইলেকট্রিক্যাল ইম্পালস। সো এই যে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, এটা এসএ নোড থেকে অরিজিন হয় এভি নোড, তারপর বান্ডেল অফ হিস হয়ে তারপর রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল সেখানে গেল। এইটার যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে ECG। আপনারা জানেন যে একটা ইম্পালস যখন এসএ নোড থেকে অরিজিন হয়, এটার কিন্তু ইসিজির কোনো রিপ্রেজেন্টেশন নাই, ইসিজি এটা বোঝা যায়। এটা যখন এটিএম এর ভেতর দিয়ে ট্রাভেল করে এভি নোডে যায়, তখন এটার ইসিজি রিপ্রেজেন্টেশন আমরা পাই পিওআই হিসেবে। ওকে, আচ্ছা। তারপর এটা যখন বান্ডেল অফ হিস দিয়ে যায়, তখনও কিন্তু এটার কোনো ইসিজি রিপ্রেজেন্টেশন নাই। এটা আমরা ইসিজি তে রিপ্রেজেন্টেশন বান্ডেল অফ হিস পাই না। আবার যখন ভেন্ট্রিকুলার মাসেলস গুলো অ্যাক্টিভেটেড হয়, তখন আমরা এটা ইসিজি তে রিপ্রেজেন্টেশন পাই কিউআরএস কমপ্লেক্স। এই যে দেখেন এখানে এই স্লাইডটাতে এটা দেখাচ্ছে যে 1 লিখে আপনি দেখতে পাচ্ছেন না? একটু দেরি করে করে আসে। হ্যাঁ, 1 যেখানে লেখা আছে সেটা হচ্ছে পিওএফ 1। আচ্ছা, এই পিওএফ থেকে শুরু করে কিউআরএস কমপ্লেক্স এর আগ পর্যন্ত এটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। পিআর ইন্টারভ্যাল এটা কিন্তু একটা মিসনোমার টার্ম, এটা কিন্তু পি থেকে আর পর্যন্ত না, এটা পি এর শুরু থেকে কিউআরএক্স এর স্টার্টিং পর্যন্ত, পি এর স্টার্টিং থেকে কিউআরএস এর স্টার্টিং পর্যন্ত, দ্যাট ইজ পিআর ইন্টারভ্যাল। ওকে, দেন হচ্ছে কিউআরএস কমপ্লেক্স আপনারা জানেন, এবং কিউআরএস কে হচ্ছে এই যে 3 যেটা লেখা আছে সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। আর কিউআরএস কমপ্লেক্সের স্টার্টিং থেকে টি এর শেষ পর্যন্ত সেটা হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। আমি আবার বলছি, দেখেন পি, পি আর কিউআরএস কমপ্লেক্স টি, দেখতে পাচ্ছেন আপনারা পি কিউআরএস কমপ্লেক্স টি, from the starting of P up to the starting of QRS complex, that is PR interval, or from the starting of Q at the end of P, that is QT interval. এখানে খুব সুন্দর করে পি, পিআর ইন্টারভ্যাল, কিউটি ইন্টারভ্যাল এই সবগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এখন এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য, নেক্সট স্লাইডটা, এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার মূলত এসটি এলিভেশন, এইটা আপনাদেরকে দেখানো। খুব সুন্দর করে এখানে দেখেন এসটি এলিভেশনটা দেখানো হচ্ছে। যে দেখেন এসটি যে সেগমেন্টটা, এটা কিন্তু এখানে থাকার কথা ছিল না, এটা একেবারে বেজ লাইনে থাকার, এটা কিন্তু বেজ লাইন নাই, বেজ লাইন থেকে এলিভেটেড হয়ে গেছে। এই যে এই এসটি এলিভেশন, এই পিকচারটা, এটা আপনারা খুব ভালো করে চিনেন। এই এসটি এলিভেশন, দিস ইজ সাজেস্টিভ অফ একিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। এখন নেক্সট আরেকটা ইসি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যদি এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে V1 থেকে V6 পর্যন্ত। ধরেন আপনি ইসিজি কিছুই বুঝেন না, হ্যাঁ, একটা ইসিজি যেমন এই ইসিজি আমি যদি দেখি বা একজন এক্সপার্ট যদি দেখে, দেখলেই বুঝবে এটা ডায়াগনোসিস। কিন্তু আপনি ধরেন কিছুই বোঝেন না, তাইলে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনি দেখেন লিড গুলা দেখেন। একটা ইসিজি রিড করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে লিড 1 দেখবেন, তারপর এভিএল দেখবেন, তারপর V1 থেকে V6, তারপর 2, 3 এভিএল। এইটাই ভাবে দেখার উদ্দেশ্য। আর লিড 1, এভিএল, V1 থেকে V6 এগুলো একটা সারফেস কে রিপ্রেজেন্ট করে। আমাদের হার্টের সারফেস আছে না, এন্টিরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, ইন্টেরিয়র সারফেস, এবং লিড 1, এভিএল, V1 থেকে V6 এই টোটালটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এন্টেরো ল্যাটারাল সারফেস। 2, 3 এভিএল, এইগুলো লিড গুলো আমরা একসাথে দেখি।
এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইনফিরিয়র সারফেস। নেক্সট স্থিতিতে আপনারা দেখবেন, এখন আপনি ভি1 থেকে ভি6 এর দিকে তাকান। এখানে আপনি প্রথমে পি এর দিকে তাকান। ভি1 এর পি কিরকম দেখা যাচ্ছে, কিছুটা বাইফেজিক দেখা যাচ্ছে, তাই না? ভি1 এ বাইফেজিক পি, এটা হচ্ছে নর্মাল, কোনো সমস্যা নেই। আপনি যদি ভি1 এ, তারপর কোথায় তাকাবো আমরা, কিউআরএস কমপ্লেক্স এর দিকে। এখন কিউআরএস, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। কিউআরএস কমপ্লেক্স তার মানে এই না যে প্রত্যেকটা কমপ্লেক্সে আপনার কিউ থাকতে হবে, প্রত্যেকটা কমপ্লেক্সে আপনার আর থাকতে হবে, প্রত্যেকটা কমপ্লেক্সে আপনার এস থাকতে হবে। একটা ইসিজিতে আপনি কিউ না থাকতে পারে, অথবা আর না থাকতে পারে, অথবা এস নাও থাকতে পারে। আমরা ওভারঅল এই কমপ্লেক্সটাকে বলবো কিউআরএস কমপ্লেক্স। এট ফার্স্ট যদি কোনো নেগেটিভ রিফ্লেকশন আছে সেটা হচ্ছে কিউ। এই নেগেটিভ রিফ্লেকশনের পরে যে পজিটিভ রিফ্লেকশন আসবে সেটা হচ্ছে আর। আর এর পরে যেই আবার নেগেটিভ আসবে সেটা হচ্ছে এস। আবার বলছি, শুরুতেই যে নেগেটিভ রিফ্লেকশন যেটা আসবে সেটা হচ্ছে, যেমন এইটা শুরুতেই দেখেন কিছু নেগেটিভ, ভি1 একটা নেগেটিভ নেগেটিভ ডিফ্লেকশন আছে, তাই না? ভি1 এ, তাহলে এটা একটা প্যাথোলজিক্যাল কিউ। ভি2 তেও একটা নেগেটিভ ডিফ্লেকশন আছে, এটা একটা। টুর পরে ভি3 তে গিয়ে দেখেন কোনো নেগেটিভ নাই, কিন্তু একটা পজিটিভ আছে, তার মানে এটাতে কোনো কিউ নাই। এটাতে ছিল হচ্ছে একটা ইনিশিয়াল যে পজিটিভ সেটা হচ্ছে আর, এবং আর এর পরে যেটা আসছে সেটা হচ্ছে এস। ওকে, কিন্তু আমরা এখানে যদি এসটি সিগমেন্টের দিকে তাকাই, এসটি সিগমেন্ট আপনার একটা লাইন টানেন, এখানে ধরেন যে বেজ লাইন বরাবর একটা লাইন টানেন, এটার যে অবশ্যই এসটি সিগমেন্টটা সিগনিফিকেন্টলি এলিভেটেড। 2 মিলিমিটারের বেশি এলিভেটেড হলেই আমরা বলবো যে, তাহলে এসটি এলিভেশন এখানে আমরা কোথায় দেখেন, ভি1 এ আছে, এখানে ভি2, ভি3, ভি4। তাহলে ভি1 থেকে ভি4 এখানে এসটি এলিভেশন, তাই না? তো ভি1 থেকে ভি4 ইসিজি, এইটা হার্টে রিপ্রেজেন্ট করে হচ্ছে এন্টেরোসেপ্টাল সারফেস। সুতরাং এসটি এলিভেশন থাকার কারণে আমরা বলবো এসটি এলিভেটেড এমআই। কোন এসটি এলিভেটেড এমআই, কোন কোন সারফেসে আছে, ভি1 টু ভি4। এইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, ভি1 টু ভি4 এন্টেরোসেপ্টাল সারফেসকে রিপ্রেজেন্ট করতেছে। সো দিস ইজ এন্টেরোসেপ্টাল ওয়াল এসটি এলিভেটেড এমআই। ওকে, হোপফুলি আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার। আচ্ছা, আমি বলেছিলাম কি একটা এসসি দেখার জন্য আপনারা বলেন, আমার সাথে সাথে বলেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে লিড 1, তারপরে কোনটা দেখবো আমরা, লিড 1 এর পরে আমরা দেখবো তারপর এভিএল, তারপর দেখবো আমরা কোথায়, ভি1 থেকে ডি6, তারপর আমরা কোথায় তাকাবো, 2 এভিএল। এই সিকোয়েন্সটা কেন নিলাম, লিড 1, এভিএল, ভি1 থেকে ডি6? কারণ কি, কারণ এরা ইসিজির একটা সারফেসকে রিপ্রেজেন্ট করতেছে, হার্টের একটা সারফেসকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা লিড 1 এর দিকে তাকাই। ধরেন আপনি কিছুই বুঝেন না, না বুঝলে আপনি কি করবেন, তাকাবেন পি কোনটা, কিউআরএস কোনটা, টি কোনটা। আপনি পি এর দিকে তাকান, ভি1 এ পিটা এই সিম্পল সুন্দরী মনে হচ্ছে, তাই না? কিউআরএস কমপ্লেক্সে আমরা যদি এখানে তাকাই, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন বলেন তো দেখি, লিড 1 এর কিউআরএস কমপ্লেক্সে? হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছি, একটু জানান আমাকে, কমেন্ট করে জানান কি দেখতে পাচ্ছেন। এভিএল এর কিউআরএস কমপ্লেক্স কিছু দেখতে পাচ্ছেন কিনা? তারপর ভি1 এ তেমন কোনো কিছু নাই। ভি2 তে যদি আমরা দেখাই পি কিউআরএস, ভি2 তে কি দেখতে পাচ্ছেন, ভি2 তে? ভি3 তে কিছু দেখতে পাচ্ছেন, ভি3, ভি4, ভি5, ভি6? নাথিং। আচ্ছা, যদি না দেখেন, আমি কিন্তু অনেক কিছু দেখতেছি। তাইলে আমরা 2, 3 এভিএফ এর দিকে একটু তাকান আপনারা সবাই, 2, 3 এভিএফ, এগুলোতে কিছু দেখা যাচ্ছে। এখন যদি না দেখেন তাহলে আমি বলি আপনাদেরকে, শুনেন। লিড 1 আমি দেখতে পাচ্ছি এসটি এলিভেশন, দেখেন লিড 1 এ এসটি এলিভেশন খুব চমৎকার দেখা যাচ্ছে। এভিএল এ এসটি এলিভেশন, আপনারা মিলান এবার আমার সাথে। ভি1 এ একটা প্যাথোলজিক্যাল কিউ আছে না, ভি2 তে প্যাথোলজিক্যাল কিউ প্লাস এসটি এলিভেশন, তাই না? ভি3 তে প্যাথোলজিক্যাল কিউ প্লাস এসটি এলিভেশন। কিউ কে আমরা কেন প্যাথোলজিক্যাল বলছি, কারণ কিউ কিন্তু থাকার কথাই নাই, তাই না? কিউ থাকার কথা না, কিন্তু কিউ দেখুন এখানে অনেক বড়, অনেক বড় মানে কি, স্মল স্কোয়ার। ভি2 তে আপনি যদি তাকান, স্মল স্কোয়ার কয়টা হবে, 5, 10, 12, প্রায় 14, 15টা স্মল স্কোয়ার। সুতরাং এটা হওয়ার কথা না, তাই না?
সুতরাং V2 তে প্যাথোলজিক্যাল কিউ, V3 তে প্যাথোলজিক্যাল কিউ, V4 এ প্যাথোলজিক্যাল কিউ, V5 এ প্যাথোলজিক্যাল কিউ, V6 এ প্যাথোলজিক্যাল কিউ প্লাস এসটি এলিভেশন। সাজিদ হাসান, আপনাকে অভিনন্দন। হ্যাঁ, এসটি এলিভেশন ইন লিড 1 এভিএল V2 থেকে V6, ভেরি গুড। তাহলে সাজিদ হাসান, আপনি আর কিছু মিস করছেন কিনা দেখেন, এসটি এলিভেশনের পাশাপাশি আর কিছু আছে কিনা। এখানে আছে দেখেন, V1, V2, V3, V4 এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ আছে, তাই না? 2, 3 এভিএফ এ কিছু নাই। 2, 3 এভিএফ, 2, 3 এভিএফ এর যদি আমরা তাকাই, ইয়েস, ভেরি গুড সাজিদ হাসান, ওখানেও কিন্তু ইনফিরিয়র ইসকেমিয়া আপনি বলছেন। আমি আরেকটু সহজ করে দেই, এসটি ডিপ্রেশন আছে এখানে দেখেন, এবং টিটা দেখেন ইনভার্টেড। টি কিন্তু নরমালি ইনভার্টেড থাকার কথা ছিল না, ছিল না? টি থাকার কথা ছিল কিরকম, ইনভার্টেড থাকার কথা ছিল না, তাই না? তাহলে 2, 3 এভিএফ এ এসটি ডিপ্রেশন এবং টি ইনভার্সন। তাইলে আমি যদি এবার ডায়াগনোসিস বলি, এটা ডায়াগনোসিস আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? এসটি এলিভেশন ইন 1 এভিএল V1 থেকে V6। এসটি এলিভেশন মানে কি? এসটি এলিভেটেড এমআই। কোন সারফেসে এমআই? 1 এভিএল V1 to V6 মানে কি? এক্সটেন্সিভ এন্টেরিয়র, এক্সটেন্সিভ এন্টেরিয়র, এক্সটেন্সিভ এন্টেরিয়র এসটি এলিভেটেড এমআই, তাই না? এটা কমপ্লিট ডায়াগনোসিস হচ্ছে এটা। ভেরি গুড। এসটি ডিপ্রেশন ইন 2, 3 এভিএল।